সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন সিএসআর এর মুক্তবাক অনুষ্ঠানে। সাথে রয়েছে রহমান রাশেদ। জানিয়ে রাখি, অনেক অপেক্ষার পর ভারত থেকে আগামীকাল দুপুরে করোনার কাঙ্ক্ষিত ভ্যাকসিন আসছে। বলা হচ্ছে যে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ফ্রন্ট লাইনার সহ অন্তত 25 জনকে প্রথম পর্যায়ে পরীক্ষামূলকভাবে এই ভ্যাকসিন প্রদান করা হবে। দিনক্ষণের ব্যাপারে এখন পর্যন্ত নিশ্চিত করে কোনো তথ্য পাওয়া যায়নি, তবে ধারণা করা হচ্ছে বা বলা হচ্ছে যে মূল কার্যক্রম ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ বা একেবারে শুরুর দিকে করা হবে। আপনি যদি ভ্যাকসিন নিতে চান কি করতে হবে? অ্যাপসের মাধ্যমে নিবন্ধন করতে হবে। সেটার ব্যাপারে বিস্তারিত নিশ্চয়ই আমরা সহসাই জেনে যাব। এই বিষয়ে একটা প্রতিবেদন আছে, আলোচনা করব। তবে তার আগে পরিচয় পর্ব সেরে নিয়ে আমাদের সাথে তিনজন বিজ্ঞ অতিথি রয়েছেন। দুজন সম্মানিত অতিথি আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন আলাপের জন্য। রয়েছেন অধ্যাপক ডাক্তার লিয়াকত আলী, চিকিৎসা বিজ্ঞানী এবং তিনি শিক্ষাবিদ। অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। ডাক্তার জাহিদুর রহমান আমাদের সাথে রয়েছেন স্টুডিওতে, তিনি কেন্দ্রীয় কমিটির সদস্য, নাগরিক ঐক্য। আপনাকেও ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। এবং সেই সাথে দর্শক জানিয়ে রাখি, অনলাইনে আমাদের সাথে যুক্ত রয়েছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি সভাপতি জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটি। ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ, স্বাগত জানাচ্ছি। আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন। আপনাকেও স্বাগত এবং সকল দর্শক শ্রোতাকে স্বাগত। আমরা আজকের বিষয় নির্ধারণ করছি টিকা প্রদানের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কতটুকু আলোচনায় যাব। তবে তার আগে আমরা প্রতিবেদন দেখিয়ে আসি। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন দেশে এরই মধ্যে শুরু হয়েছে টিকাদান কার্যক্রম। প্রতিবেশী দেশ ভারতে এই কার্যক্রম শুরুর সপ্তাহখানেকের ভেতর ভ্যাকসিন পাচ্ছে বাংলাদেশ। এই ভ্যাকসিনগুলো আপনারা জানেন, এটাও কিন্তু সিরামেরই, অ্যাস্ট্রাজেনেকার। সেটি আমরা আনছি, যেটা আমরা চুক্তি করেছি যাদের সাথে, সেই কোম্পানিরই তৈরি অক্সফোর্ডের সেই ভ্যাকসিনটাই কিন্তু এখানে আসছে। প্রধানমন্ত্রী কার্যালয়ের সংবাদ সম্মেলনে স্বাস্থ্য সচিব জানান, এ মাসেই কুর্মিটোলা হাসপাতালে ফ্রন্টলাইনার সহ 25 জনের দেহে পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হবে। পরে রাজধানীর আরও 3টি হাসপাতালে দেয়া হবে 400 থেকে 500 জনকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রোটোকল অনুযায়ী এক সপ্তাহ পর্যবেক্ষণ শেষে সারা দেশে শুরু হবে টিকা কার্যক্রম। কুর্মিটোলা হাসপাতাল থেকে এর উদ্বোধন করা হবে। এটি প্রাথমিকভাবে বলা হয়েছে, আমরা এটা পরিবর্তন হতে পারে। যে হসপিটাল সিলেকশন করা হবে, আমরা মনে করছি এরকমটা, সেই হসপিটালে প্রথম দিনেই আমরা এই সিভিল সোসাইটির, এই সমাজের বিভিন্ন স্তরের 20-25 জনকে ভ্যাকসিন প্রদান করা হবে। স্বাস্থ্য সচিব আরও জানান, সরকারি হাসপাতালের বাইরে এই টিকা দেওয়া হবে না। বলেন, ভ্যাকসিনের প্রতিরোধ ক্ষমতা বা অ্যান্টিবডি কতদিন থাকবে সেটি নিশ্চিত করা সম্ভব হয়নি। আমরা হাসপাতালের বাইরে কোনো কেন্দ্র করছি না, কারণ এটা নতুন ভ্যাকসিন এবং কোনো সমস্যা হলে আমরা হাসপাতালের সাপোর্ট দিতে পারবো না যদি বাইরে করি। এ ব্যাপারে আমরা অত্যন্ত সতর্ক আছি। আইসিটি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জানান, নির্ধারিত অ্যাপে নিবন্ধন ছাড়া কাউকেই ভ্যাকসিনের আওতায় আনা হবে না। এনআইডি ভেরিফিকেশন ব্যবস্থা আছে, এনআইডির সাথে আমার ইন্টারফেস করা আছে, সেখানে কিন্তু একটা ভেরিফিকেশন হবে, সেখানে তার বয়সটা কিন্তু আমরা জানতে পারবো। সুতরাং সে কিন্তু করতে পারবো না। আর যখন আমরা তো ধাপে ধাপে দিচ্ছি, যখন ফ্রন্ট ফাইটার যারা, তাদের একটা তালিকা আছে, তাদের আবার আইভাসের সাথে আমাদের লিঙ্ক আছে, সেটা আমরা টেস্ট করবো। সুতরাং এখানে অযোগ্য লোকরা কিন্তু ঢুকতে পারবে না আমাদের সিস্টেমে। ধন্যবাদ। এবং একটি রিপোর্টে বলছে যে আগামীকাল 35 লক্ষ ডোজ ভ্যাকসিন বাংলাদেশে দুপুর নাগাদ এসে পৌঁছবে। এর মধ্যে 20 লক্ষ উপহার হিসেবে ভারত থেকে আসছে, সিরাম ইনস্টিটিউট যে ভ্যাকসিন উৎপাদন করছে, এবং সেই সাথে 15 লক্ষ ডোজ যে চুক্তির আওতায় তার প্রথম লটে আসছে। টোটাল 35 লক্ষ ডোজ। আমি আলোচনায় চলে যেতে চাই। অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আছেন, আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন। কাল যে ডোজ আসছে প্রথম ধাপে, কি প্রস্তুতি নিয়েছেন আপনারা? আসলে প্রস্তুতি আমরা নেই না, মানে প্রস্তুতি তো নিচ্ছে হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর, যারা টিকাদান কর্মসূচির সাথে জড়িত। আমাদের কাজ হলো যে আমরা পরামর্শ কমিটি হিসেবে যোগাযোগ রাখি এবং খোঁজ খবর রাখি, পরামর্শ দেই। তো যেটা আপনি বললেন বা আমরা একটু আগে যে ক্লিপ থেকে যেটা জানতে পারলাম, যে কালকে আসছে যে উপহার প্লাস কিছু এক্সট্রা। তো এই টিকাগুলো আসবার পরে প্রথমে যেটা হবে যে এটাকে নিয়ে যেতে হবে 2 to 8 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখার যে আমাদের সংরক্ষণাগার বা ডিপো বলি আমরা, সেখানে। এরপরে পর্যায়ক্রমে ভ্যাকসিনকোর মাধ্যমে যেটা সিরাম ইনস্টিটিউট থেকে আসবে, সেটাও আসতে থাকবে আগামী কয়েকদিনের পরে। তো ইভেনচুয়ালি যেটা প্রথম প্ল্যান করা হয়েছে, যেটা খুবই আমার মনে হয় যুক্তিযুক্ত, একটু আগে আমরা যেটা দেখলাম বা শুনলাম, সেটি হলো
যে যেহেতু একটা নতুন ভ্যাকসিন, যদিও এটা ট্রায়াল হয়েছে, যদিও এটা ভারতে প্রয়োগ হয়েছে, আমরা সব তথ্য পেয়ে গেছি এর মধ্যে, তারপরেও আমাদের দেশেও আমাদের যেটা করতে হবে সেটি হলো যে কিছু লোকের মধ্যে আগে দিয়ে পার্শ্ব প্রতিক্রিয়া কেমন হয় সেটা দেখবার জন্য এক সপ্তাহ পর্যন্ত ওয়েট করা হবে। এই এক সপ্তাহ পর থেকে আস্তে আস্তে ক্রমান্বয়ে আমাদের যে অগ্রাধিকার ভিত্তিক যে তালিকা সেই অনুযায়ী দেওয়া শুরু হবে। এই প্রক্রিয়াটাকে কি আমরা টিকার মহড়া বলছি, যে ড্রাই রান যে বলা হচ্ছে শুরুতে? রাইট, আমি যদি বলি যে এটা টিকার মহড়া বা কিছুটা, এটাকে কেউ কেউ অন্য শব্দ ব্যবহার করে, কিন্তু এটা আমাদের দেশে বলছেন সেটা ড্রাই রান। জি, ড্রাই রান। তো আমি মনে করি এটা কিছুটা যেটাকে বিকল্প, যে আমরা কিছু লোকের মধ্যে যেটা দেওয়া হবে সিভিল সোসাইটি বলা হলো, এবং আমি এইটুকু জানি কিছু ভ্যাকসিনেটর যারা ভ্যাকসিন দিবেন তাদেরকেও দেওয়া হবে। তো দেওয়ার পরে আমরা এটা অবজার্ভ করবো, অবজার্ভ করার পরে আমাদের কোনো কি হয় না হয় সেটা আমাদের দেখবো। বাই দিস টাইম এই যে অ্যাপটা ডেভেলপ হয়ে যাবে, এবং অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন যখন কমপ্লিট হবে এরপর থেকে শুরু হবে ধাপে ধাপে সবাইকে প্রয়োগ। অনেক ধন্যবাদ। আসবো আপনার কাছে। অধ্যাপক ডক্টর লিয়াকত আলী, শুনছিলেন আমাদের যে প্রস্তুতির কথা বলা হচ্ছে, কালকে অনেক আলোচনার মধ্যেই কিন্তু প্রথম ডোজ চলে আসছে, যে প্রস্তুতি নেয়ার দরকার বা আশানুরূপ যে প্রস্তুতির কথা বলা হচ্ছে সেটা আমাদের কতটুকু আছে? আমার বন্ধু অধ্যাপক শহীদুল্লাহ সাহেব যেটা বললেন সেই অনুযায়ী আসলে সরকারের দায়িত্বশীল মহল থেকে মাননীয় মন্ত্রী মহোদয় এবং স্বাস্থ্যমন্ত্রী মহোদয়, স্বাস্থ্য সচিব মহোদয় এবং অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তারা যেভাবে বলেছেন সেই অনুযায়ী প্রস্তুতি ভালো আছে। কারণ একটি খুব যেটাকে বলা হয় বিস্তৃত নীতিমালা তৈরি হয়েছে, এবং সেই নীতিমালার ভিত্তিতে কারা অগ্রাধিকার পাবে সেটি আবার অ্যাপসের মাধ্যমে সেটিকে রেজিস্টার করতে হবে। 25 তারিখে আমাদের ওই মন্ত্রী সেই মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় বলেছেন অ্যাপস চলে আসবে। আমাদের স্টোরের ব্যাপারে নিশ্চিত করা হয়েছে ইত্যাদি, এবং পার্শ্ব প্রতিক্রিয়া হলে কি কি টিম থাকবে এই ব্যাপারগুলো বলা হয়েছে। তো সেই সবগুলোর পরিপ্রেক্ষিতে কাগজে কলমে যেভাবে বলা হয়েছে সে অনুযায়ী প্রস্তুতি কিন্তু ঠিক আছে। এবং এটাও সত্যি যে ড্রাই রান বলি, পাইলটিং বলি বা একটি প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা বলি, সেটি করার পরে যদি এটিকে স্কেল আপ করা হয় সময় মতো, তাহলে যে পরিকল্পনা আছে তা যদি বাস্তবায়িত হয় তাহলে আমরা বলবো সেভাবে খারাপ নয়। তবে আরেকটি ব্যাপার এখন জোরদার করতে হবে, আমি মনে করি সেখানেই সবচেয়ে দুর্বলতা আছে, যেটাকে বলা হয় কমিউনিকেশন। এই জায়গাটিতে আমার মনে হয় জনগণের কাছে এখন পর্যন্ত বার্তাগুলো খুব সুস্পষ্টভাবে টার্গেটেড উপায়ে সেটি কিন্তু করা হয়নি। আমরা হয়তো পরে আসবো এই আলোচনায়, কিন্তু এই জায়গাটিতে যেমন সেটি একটি উদাহরণ দিয়ে বলি যে বাজেট যেটি পাঠানো হয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে, আমি বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম যে অন্যান্য ধরুন আপ্যায়ন বা অন্যান্য কিছু বাদই দিলাম, ট্রাভেল রাখা হয়েছে, কিন্তু কমিউনিকেশন থেকে বাজেটটা কেটে দেওয়া হয়েছে। অর্থাৎ হয় যারা বাজেটটা দিয়েছেন তারা এর জাস্টিফিকেশনটা ঠিকমতো বলতে পারেননি, অথবা যারা কেটেছেন তারা বোঝেন না যে কমিউনিকেশন হচ্ছে একটি প্রধান বিষয়, যে জনগণের কাছে জনগণের শুধু সচেতনতা না, সম্পৃক্ততা এই ভ্যাকসিনের ব্যাপারে, তার জন্য টার্গেটেড কমিউনিকেশনের জন্য বাজেট দরকার। কিন্তু কমিউনিকেশনকে অপ্রয়োজনীয়ভাবে হয়তো কেটে ফেলা হয়েছে। সেটি হলে যে আপনি দেখতে পাচ্ছেন যে যারা উন্নত দেশে, এমনকি যেসব দেশে মানুষ অনেক শিক্ষিত, অনেক সচেতন, তাদের মধ্যেও কিন্তু অনেক ব্যর্থতা তৈরি হচ্ছে, কারণ ভ্যাকসিনের ব্যাপারে অনেক রকম প্রচার অপপ্রচার নানান ধরনের বিষয় চলে আসবে। তো কমিউনিকেশন যেমন আমরা এখন পর্যন্ত স্ট্র্যাটেজি খুব সুকৌশলে এটিকে কিভাবে আমরা পৌঁছাবো জনগণের কাছে এবং স্বচ্ছ থেকে, সে বিষয়টি কিন্তু এখনও স্পষ্ট নয়। ওই জায়গাটি আমার মনে হয় দুর্বলতা আছে। আরেকটি হচ্ছে ফার্মাকোভিজিল্যান্স অ্যান্ড মনিটরিংয়ের ব্যাপারে আরও সুস্পষ্টভাবে জানা দরকার যে মনিটরিং প্রক্রিয়াটা কী হবে, পার্শ্ব প্রতিক্রিয়াটাকে আমাদের ডিজিডিএ অর্থাৎ ঔষধ প্রশাসনের সনাতন যেটা ফার্মাকোভিজিল্যান্স প্রক্রিয়া রয়েছে যেটি অনেক দুর্বল, সেটি করবে নাকি আমাদের আসলে একটা বিশেষ টাস্ক ফোর্স করবে, এই বিষয়গুলো এখনও আরেকটু স্পষ্ট করা দরকার। ডক্টর জাহিদুর রহমান, আপনার কাছে আসি। কমিউনিকেশনের যে গ্যাপের কথা বলা হচ্ছিল, কাগজে কলম পর্যন্ত যে কথা আসছে তাতে করে প্রস্তুতিতে কোনো ঘাটতি নেই আপাত দৃষ্টিতে, তাই মনে হচ্ছে। কমিউনিকেশনের কথা বলছিলেন ডক্টর লিয়াকত আলী, সেই জায়গাটাতে আমরা কি কিছুটা গ্যাপ আছে কিনা? একটা প্রশ্ন একটু জুড়ে দিই, যে ভারতে যেহেতু অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন, তো সেখানে তো ট্রায়াল দেওয়া হয়েছে, তাহলে এখানে কি মহড়ার গুরুত্বটা আসলে কতটুকু, বা না করে আসলে কিভাবে এগোনো সম্ভব? ধন্যবাদ আপনাকে। কাগজে কলমেও সব ঠিক আছে কিনা সেটা নিয়ে আমার প্রশ্ন আছে। এখানে জাতীয় টেকনিক্যাল কমিটির প্রধান আছেন, আমি ওনার উদ্দেশ্যেই দু একটা কথা একটু পরে বলছি। প্রথম হচ্ছে একটা তথ্য ঠিক করে দেওয়া দরকার। আগামীকাল যে 35 লাখ টিকা আসছে তার মধ্যে 20 লাখ হচ্ছে উপহার,
15 লক্ষ চুক্তির টিকা না, এটা নিয়ে আছে কনফিউশন ছিল। আমি লাস্ট বিবিসিতে শুনেছি এটা স্পষ্টভাবে, মানবজমিন রিপোর্ট করেছে, এটা বেসরকারি পর্যায়ের টিকা। আমি একটু শুনে নেই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এখানে কিছু যোগ করতে চান আপনি? একটু একটা প্রশ্ন রয়েছে বা ডক্টর জাহিদুর রহমান বলছিলেন। হ্যাঁ, এটা কিন্তু আসলে জানবার বিষয় আছে, কারণ আমি যেটুকু জানি যে আমাদের যেটা ক্রয়কৃত ভ্যাকসিন সেটা কিন্তু এখন আসার কথা না। তাহলে যদি 20 লক্ষ আমাদের উপহারের হয়, তাহলে যে 15 লক্ষ এটা সোর্সটা আমার এখন পর্যন্ত জানা নেই, আমাকে জানতে হবে। আমি জেনে বলছি, আমি রেফারেন্স দিয়ে বলছি। মানবজমিন প্রথম রিপোর্ট করেছে, এরপর আমি বিবিসি বাংলায়, আপনি এখনো ওই রিপোর্ট আছে, দেখতে পারেন। আমি শুনেছি সেখানে স্পষ্টভাবে এটা বেসরকারি। তার মানে হচ্ছে আমরা জানি যে আমাদের 3 কোটি টিকার বাইরেও আমদানি করবে যে কোম্পানিটা বেক্সিমকো, তারা 30 লাখ টিকা এনে পার্সোনালি কমার্শিয়ালি বিক্রি করবে। এখানে একটা তথ্য একটু দর্শকদের উদ্দেশ্যে দিয়ে দেই, ভারতেও বেসরকারিভাবে টিকা বিক্রি হবে, এখনো শুরু হয়নি, কিন্তু যখন হবে তখন সেটা $6 থেকে $8 বিক্রি হবে। আমাদের দেশে অলরেডি তারা এটা দাম জানিয়েছেন রয়টারকে, 1125 টাকা, $13.25। আমরা এখানেও কিন্তু 40% বেশি দাম রাখা হচ্ছে। আমাদের সরকারি পর্যায়ে কেনা টেকাও 47% বেশি টাকায় আমরা কিনছি। কিন্তু তাহলে আমাদের গভর্নমেন্টের টিকা আসার আগে বেসরকারি টিকা কিন্তু এসে পৌঁছে যাচ্ছে, এই তথ্যটা একটু ক্লিয়ার করা দরকার। আচ্ছা, 2 নম্বর কথাটা হচ্ছে কাগজে কলমে কি সব ঠিক আছে? স্যার বললেন যে আমাদের একটা অগ্রাধিকার নীতিমালা আছে। প্রথম কথা হচ্ছে আমরা কাগজে কলমে যা করি এটা শেষ পর্যন্ত করতে পারি না বহু ক্ষেত্রেই, এক। কিন্তু করোনার ক্ষেত্রে একটা অদ্ভুত জিনিস ঘটেছে, সেটা হলো টেকনিক্যাল কমিটি আছে, তারা কথা ছিল টেকনিক্যাল কমিটির কথা মতোই সব চলবে, যেটা যার কাজ সেটা তাকে দেওয়া উচিত। আমি টেকনিক্যাল কমিটির চিফ স্যারকে প্রশ্ন করছি, এই যে লন্ডনে নতুন একটা স্ট্রেইনের করোনা যখন আসলো, অনেক জায়গায় ইন্ডিয়া পাকিস্তানও ফ্লাইট বন্ধ করে দিয়েছে। আচ্ছা, আমরা ফ্লাইট চালু রাখলাম, আমরা কোয়ারেন্টিন করলাম প্রথম 14 দিন, শেষ পর্যন্ত 4 দিনের কোয়ারেন্টিনে ছেড়ে দেওয়া হচ্ছে। পত্রিকায় রিপোর্ট এসছে, ছাত্র মন্ত্রণালয়কে যখন জিজ্ঞেস করা হয়েছে অধিদপ্তরকে যে এটা কেন করা হলো, বলা হচ্ছে ভিআইপিদের চাপে। সো আমাদের টেকনিক্যাল কমিটি কি 4 দিন কোয়ারেন্টিন সমর্থন করছেন? নিশ্চয়ই করছেন না, কিন্তু এটা হয়েছে বাংলাদেশে। এবার প্রায়োরিটি লিস্ট নিয়ে দুটো কথা একটু বলতেই হয়। সেটা হচ্ছে আমাদের প্রায়োরিটি যে লিস্ট আছে এটা খুব অদ্ভুত। আমি ব্রিটেনের প্রায়োরিটি লিস্টটা দেখেছি, এবং আমি যেহেতু একটা লেখা লিখেছি যেন এটা ঘেঁটে দেখেছি। ওখানে কোনো একটা পেশাকে যদি ফ্রন্টলাইনার বলা হয়, সেটা একটা পেশা, ইনভেরিয়েবলি সবাই টিকা পাবে, একটা পেশা, সেটা হচ্ছে করোনার সম্মুখেই যে সেবা দিচ্ছেন ডক্টর, নার্স, হসপিটাল স্টাফ, টেকনিশিয়ানস, মানে হসপিটালে কাজ করা মানুষ ছাড়া ইনভেরিয়েবলি ফ্রন্টলাইনার আর কেউ না। আমরা কি করেছি জানেন? আমাদের প্রথম যেই প্রায়োরিটি লিস্ট আছে তাতে সব সরকারি কর্মচারী, সব বাহিনী, সব জনপ্রতিনিধি সবাইকে আমরা রেখেছি। খেয়াল করুন, একটা ইয়াং সরকারি অফিসার বা বাহিনীর একজন সদস্যর চাইতে কোমরবিডিটি আছে এরকম 70+, 75+, 80+, বহু মানুষকে আমরা কিন্তু টিকা দেওয়ার আগে তারা পেয়ে যাবেন। সো এই যে লিস্টটা হয়েছে, এই লিস্টটা নিয়ে আমার খুব শক্ত প্রশ্ন আছে। আমি জানি না টেকনিক্যাল কমিটির দায়িত্বে এই লিস্ট তৈরি হলে এই লিস্টটা এরকম হওয়ার কথা না। একটা ছোট উদাহরণ দিয়ে আপনি শুনলে অবাক হবেন যে ভারতের কথা বলছি, আমরা সব জনপ্রতিনিধিকে দিয়ে দেব বলছি আগেই। ভারতে পশ্চিমবঙ্গ বিধানসভার 2 জন সদস্য টিকা নিয়ে ফেলেছিলেন, সেটা নিয়ে ভীষণ কেওস হয়েছে। দিল্লিতে আরেক মজার ঘটনা হয়েছে, জনৈক ডক্টর, উনি এমপি, উনি ডাক্তার কোটায় টিকা নিয়েছেন। প্রশ্ন উঠেছে উনি আসলে ডাক্তারি করেন না বহুদিন, ওনার একটা হসপিটাল আছে, উনি ওটার মালিক, কিন্তু কোটায় একটা টিকা নিয়েছেন কেন সেটা নিয়ে কিন্তু ভারতে বিতর্ক হয়েছে। তো যে কথাটা বলতে যাচ্ছি, আপনি যদি বয়স এবং অন্যান্য অনুযায়ী ক্যাটাগরি করেন, সেখানে সরকারি কর্মকর্তার যদি ওই বয়স হয়, ওই ক্যাটাগরির মধ্যে যদি উনি পড়েন, তো উনি পেয়ে যাবেন। আপনি ইনভেরিয়েবলি সবাইকে কেন টিকা দিয়ে দেবেন? সুতরাং কাগজপত্রে আমাদের সব কিছু ঠিক নাই। 2 নম্বর কথা হচ্ছে, যদি ঠিক থাকতো তাহলে কি হতো? নট লাইকলি। আমরা করোনার শুরু থেকে যদি এখন পর্যন্ত দেখি, সেটা হচ্ছে আমাদের যেই মানুষগুলো ট্রুলি প্রয়োজন ছিল, যেইভাবে প্রয়োজন ছিল, সেইভাবে তো প্রয়োজন মিট করা হয় নাই। আমাদের ডাক্তাররা যখন পিপিই খুঁজে বেড়াচ্ছেন, তখন পিপিই পরে সরকারি কর্মকর্তা অফিসে ফটো সেশন করেননি, দে ডিড ইট। সুতরাং অনেকগুলো যদি কিন্তু আছে। স্যাররা যেভাবে বলছেন আমি এভাবে আর বলছি না, কারণ আমি স্ট্রেইট ওয়ে কথা বলি। আমি আসলে যদি বলি যে আমি আস্থা রাখি না, তাহলে এটার ভিত্তি হচ্ছে এই করোনার পুরো ম্যানেজমেন্টটা তো আমি দেখছি। কোনো একটা জায়গায় যখন সঠিকভাবে ম্যানেজমেন্ট হয়নি, কাদেরকে চুক্তির এই যে ভ্যাকসিন আসার পরে যাদেরকে টিকা দেওয়া হবে সেটা তালিকা নিয়ে যেহেতু কথা হচ্ছে, সেটা নিয়ে আরেকটু খোলাসা করে আমরা আলাপ করতে চাই। দর্শক, আপনারা সিএসআর এর মুক্তবাক দেখছেন, একটা বিরতির সময় হচ্ছে, সাথেই থাকবেন, একটু পর আসছি আমরা।
স্বাগত আরও একবার। আপনারা সিএসআর এর মুক্তবাক দেখছেন। বিরতির আগে টিকা প্রদানের প্রস্তুতি কি সেটা নিয়ে আমরা আলোচনায় ছিলাম। অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আপনার কাছে আরও একবার যাই। কাদেরকে ভ্যাকসিন প্রদান করা হবে সেই লিস্টিং করার ব্যাপারে বা সেই মানুষ নির্ধারণ করার ব্যাপারে পরামর্শ কমিটি কি পরামর্শ দিয়েছে বা কি পরিকল্পনা ধরে এগোনোর চিন্তা ভাবনা? একটি হলো যে এই ধরনের যে অগ্রাধিকার তালিকা তৈরি করা হয়, এটা সাধারণত মানে বিশ্বের অন্যান্য দেশ বা পার্টিকুলারলি আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটা বলে বা যেটা তাদের কাছে তাদের দ্বারা প্রণীত, তার একটা আলোকে প্রত্যেকটা দেশে কিছুটা কান্ট্রি অ্যাডাপ্টেশন করে নেয়। আমাদেরও একই জিনিস ছিল যে প্রথমে হলো যে স্বাস্থ্যকর্মী যারা, তাদের প্রত্যেককে পেতে হবে। খেয়াল করতে হবে যে আমাদের যে 50 লক্ষ প্রথম আসতেছে এবং ফার্স্ট ব্যাচে যে 50 লক্ষ দেওয়া হবে, এটাকে যদি আমি ফেজ 1 স্টেজ 1 বলি, তাহলে সেখানে আমার যে 11 লক্ষ মতো স্বাস্থ্যকর্মী আছে, চিকিৎসক, সেবিকা, প্যারামেডিক্স, টেকনোলজিস্ট, ক্লিনার, সেইগুলো ধরে একটা হিসাব হয়েছে 11 লক্ষ। তাহলে আরো বাকি থাকছে প্রায় 29 লক্ষ, যেখানে অন্যান্য গোষ্ঠীও আসবে, যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে, যেখানে আপনার পার্টিকুলার অ্যাডমিনিস্ট্রেশনে যারা পাবলিক টাচে আসবে, তাদেরকে করা হয়েছে। কিন্তু মনে রাখতে হবে কোথাও স্বাস্থ্যকর্মী কিন্তু বাদ যাচ্ছে না। এখানে অগ্রাধিকারের ভিত্তিতে যে তালিকার কথা বলছিলেন, সেখানে যারা তালিকায় থাকবেন অর্থাৎ স্বাস্থ্যকর্মী বা ফ্রন্টলাইনারদের কথা বলা হচ্ছে, তাদের কাছ থেকে কি কনসেন্ট বা অনুমতি নেয়ার মতো কোনো পরিকল্পনার কথা ভাবা হয়েছে, নাকি তারা আওতায় থাকলেই তাদেরকে ভ্যাকসিন নিতেই হবে? না, প্রত্যেকেই কিন্তু আলটিমেটলি বলি যে প্ল্যানটা আপাতত আছে, প্ল্যানটা কিন্তু কনস্ট্যান্টলি কিছু কিছু আপগ্রেড করা হচ্ছে। তার মধ্যে একটি হলো রেজিস্ট্রেশনের মাধ্যমে করতে হবে সবাইকে, সেটা ফ্রন্টলাইনার হোক অথবা যে কেউ হোক। সেকেন্ড, আপনি যে প্রশ্নটা করলেন খুবই ইম্পর্টেন্ট, যে মানে তার অনুমতির ব্যাপার আছে কিনা। ইয়েস, এখানে যখন সে অ্যাপের মাধ্যমে তার রেজিস্টার্ড হবে এবং জানবে যে কবে কোথায় যে তাকে টিকা নিতে হবে, তার দুটি অংশ থাকবে। একটি অংশে ওই তথ্যগুলো, আরেকটি সে বলবে যে আমি নিজ দায়িত্বে এই টিকা নিতে আগ্রহী, এবং এই ধরনের যারা মানে দিবে, যেটাকে আগ্রহী হবে তারাই আসবে। অর্থাৎ ফ্রন্টলাইনার যারা, তাদেরকেও কিন্তু সবাইকে এরকম না যে বাধ্যতামূলক তোমাকে নিতেই হবে, এরকম নয়। যে নিবন্ধনের কথা বলা হচ্ছে সেটা কবে নাগাদ শুরু হতে পারে? অ্যাপের মাধ্যমে যে নিবন্ধনের কথা বলা হচ্ছে, এইটা তো আমরা বলেছি যত তাড়াতাড়ি। আলটিমেটলি তো এটা করবে, আপনি সবাই জানেন যে এটা করার কথা হলো A2I, তথ্য মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের যেটা MIS, এরা যৌথভাবে করছে। MIS মেইনলি কাজ করলেও কিন্তু এই সক্ষমতাটা তো আসলে MIS এর ছিল না, যেটা A2I দিচ্ছে। তাতে আমি যেটুকু জানি যে এটা 26 তারিখে শুনেছি যে এই অ্যাপটা তৈরি হয়ে যাবে এবং ইট উইল বি রেডি টু মানে সার্ভ। জি, অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর লিয়াকত আলী। ভ্যাকসিন বিতরণের জন্য তো কিছু চ্যালেঞ্জ অবশ্যই থাকবে। এখন পর্যন্ত যে প্রাপ্ত তথ্য, তাতে বলা হচ্ছে যে সরকারি হাসপাতালগুলোর মাধ্যমেই ভ্যাকসিন দেয়া হবে। একসময় আমরা শুনেছি যে ভ্যাকসিনের জন্য আলাদা করে কেন্দ্র করা হতে পারে কিনা, এরকমও একটা আলোচনা হয়েছে। বিতরণের ক্ষেত্রে আসলে কোন পথে আমরা হাঁটবো বা হাঁটলে ভালো হয়? আমি এই আলোচনাটা আসার আগের বিষয়টাতে একটু বলতে চাই। আসলে বাংলাদেশ সরকার মূলত অনুসরণ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি নীতিমালা, সেখান থেকে অ্যাডাপ্টেশনটা এসেছে। সেজন্য সেই অনুযায়ী তারা বলতে পারেন যে আমরা সঠিক আছি। কিন্তু আসলে যদি আরও একটু গভীরে যাওয়া যায়, তাহলে আসলে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বিজ্ঞানের সাম্প্রতিক যে চলমান যে উন্নয়ন, তার সাথে তাল মিলিয়ে আসলে করতে পারছেন না। কারণ তাদের যে কোভ্যাক্সিন যে নীতিমালাটা, সেটি হয়েছিল এপ্রিলে কাজ শুরু হয়েছিল এবং আরও কয়েক মাস আগে এটি চূড়ান্ত হয়েছে। সেই নীতিমালা আগেই প্রকাশ হয়েছে 3-4 মাস আগে। অথচ তখন কিন্তু লক্ষ্য ছিল, এবং এখনও আমাদের নীতি নির্ধারকরা সবসময় বলছেন যে আসলে এটার উদ্দেশ্য হচ্ছে, ভ্যাকসিনের উদ্দেশ্য হচ্ছে হার্ড ইমিউনিটি তৈরি করা। তার জন্যই কিন্তু ঢালাওভাবে একের পর এক দিয়ে আমরা 9-10 কোটি লোককে আগামী এত মাসে কাভার করবো, এই ধরনের টার্গেট কিন্তু শুধু বাংলাদেশ না, অন্যান্য দেশও নিয়ে ফেলেছিল। কিন্তু সাম্প্রতিক কয়েক সপ্তাহের বা কয়েক দিনের ডেভেলপমেন্ট কিন্তু আসলে আমাদেরকে এখান থেকে দূরে সরে যেতে বলছে। আসলে যে ট্রায়ালগুলোর এন্ড পয়েন্ট যেটা, এই কোনো এন্ড পয়েন্টই কিন্তু আসলে আপনার এই যে রিইনফেকশন প্রিভেন্ট করবে, কতদিন থাকবে অ্যান্টিবডি, এগুলো কিন্তু হয়নি। আসলে এন্ড পয়েন্টটা হচ্ছে যে কোনো সিরিয়াস ডিজিজ হবে কিনা, অসুখটা অত্যন্ত তীব্র হবে কিনা, ও হসপিটালাইজ হতে হবে কিনা, এই পর্যন্ত আর অ্যান্টিবডি ডেভেলপ করবে কিনা, এটা কিন্তু কোনো এন্ড পয়েন্ট হয়নি।
সুতরাং আসলে টার্গেটেড হওয়া উচিত যে মানুষগুলোর খুব মৃত্যু ঝুঁকি রয়েছে, যে মানুষগুলো অত্যন্ত তীব্র রোগে ভুগতে পারে, যাদের হসপিটালাইজ হতে পারে, এটা যদি এন্ড পয়েন্ট হয় তাহলে অগ্রাধিকার তালিকা কিভাবে হওয়া উচিত? এটি পেশাভিত্তিক হওয়া উচিত না, আসলে এটা হওয়া উচিত হচ্ছে কিন্তু সেই স্কোরিং দিয়ে। কিন্তু সেই স্কোরিং করাটা যদি একটু জটিল হয় সেই দিকেই যাওয়া উচিত। হার্ড ইমিউনিটি কখন হবে কিনা ভ্যাকসিন দিয়ে এই ধরনের আশাবাদ তৈরি করাটা কিন্তু খুব, এমনকি যদি সব মানুষকেও দিয়ে দেয় যেসব দেশে, সেটাও পারবে না। আপনার পরের প্রসঙ্গটা হচ্ছে হ্যাঁ 2 থেকে 8 ডিগ্রি সেন্টিগ্রেডের যেটাকে বলে স্টোর করা এবং বিতরণের ক্ষমতা বাংলাদেশে রয়েছে। এমনকি -20ও চেষ্টা করলে যে পারা যেত না তা না। এবং আজকের থেকে 3-4 মাস আগে যদি আমরা -80-র প্রস্তুতি আরেকটু নিতাম, কিছু ভ্যাকসিন ওখানে রাখা যেতে পারে। তবে আমার মনে হয় যে বিতরণের ক্ষেত্রে যদি চেষ্টা করা হয়, বাংলাদেশে সেই সামর্থ্য রয়েছে যদি মানে সঠিকভাবে এটি প্রয়োগ করা হয়, মানে যা আছে। ডক্টর জাহিদুর রহমান, আপনার কাছে আসি। একরকম ধোঁয়াশা তৈরি হয়েছে এই কারণে যে যেসব দেশে এখন পর্যন্ত মহড়া বা ট্রায়াল বা ড্রাই রান যেটাই বলি না কেন করা হয়েছে, তাতে কিছু মানুষের পার্শ্ব প্রতিক্রিয়া দেওয়া হয়েছে। যেমন পার্শ্ববর্তী দেশ ভারতে প্রায় দেখা যাচ্ছে যে 600-র মতো মানুষ তাদের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেছে। এরকম বেশ কয়েকটি উপসর্গের কথা উল্লেখ করা আছে। এখন প্রশ্ন থাকতে পারে যে সাধারণ মানুষের মধ্যে যে একটা ভীতি বা উদ্বেগ বা বিশ্বাসহীনতার জায়গা যদি তৈরি হয়ে থাকে, সামাজিকভাবে সেই গ্রহণযোগ্যতাটা ভ্যাকসিন নিয়ে প্রচার করার দায়িত্বটা বা ওই জায়গাটায় কাজ করাটা আসলে প্রয়োজন করেন কিনা, বা জরিপের দরকার দেখছেন কিনা, যে মানুষের কাছে অন্তত জিজ্ঞাসা করা যে তারা কতটুকু আস্থা রাখতে পারছেন। ধন্যবাদ। প্রচারণার ব্যাপারে স্যার চমৎকার একটা তথ্য দিয়েছিলেন যে প্রচারণার বাজেটটাই কাটছাট করা হয়েছে। মানে আমরা এই ব্যাপারগুলো চারপাশে দেখছি, তো এই প্রচারণাটা আমরা করতে পারছি না। প্রথম কথাটা হচ্ছে একটু পার্শ্ব প্রতিক্রিয়া বা যা হচ্ছে সেটা নিয়ে একটা কথা বলার আছে। মানুষকেও এই ক্যাম্পেইনটা করা, যে কোনো একটা ঔষধ, এটা অত্যন্ত সাধারণ একটা ঔষধ, আমাদের ডাক্তারি ভাষা আমরা ওটিসি ড্রাগ বলে, ওভার দ্য কাউন্টার ড্রাগস, যেগুলো প্রেসক্রিপশন ছাড়াই কেনা যায়। আমরা অবশ্য সবই কিনতে পারি, কিন্তু নিয়ম না। ধরুন একটা প্যারাসিটামল আপনি কিনবেন, ওই ওষুধটা আপনি খাচ্ছেন আসলে কিছু সাইড এফেক্ট অ্যাকসেপ্ট করে খাচ্ছেন, কারণ যেটা ডিজায়ার্ড যে এফেক্ট আপনি চান সেটা ওটাকে ওভারওয়ে করে। এই টিকাটা তো একটা প্রিম্যাচিওর টিকা, মানে 1/10 মতো সময় নিয়ে আমরা একটা টিকা ছেড়ে দিয়েছি, লিস্ট যদি হিসাবও করি। তো এই জিনিসগুলো থাকবে। সো মানুষকে কিন্তু এটা কনভিন্স করানো খুব জরুরি যে এই সাইড এফেক্ট থাকলেও কি হবে, কি করতে যাচ্ছে। এবং যেটা খুব জরুরি ব্যাপার সেটা হচ্ছে 2-একটা মৃত্যুর কথাও যেহেতু এসছে, বিশেষ করে অ্যানাফাইল্যাকটিক রিয়াকশন, মানে খুব সিভিয়ার ধরনের অ্যালার্জিক রিয়াকশন হতে পারে। তো সেটার জন্য আমরা কি সাপোর্ট এনশিওর করছি, কিভাবে আমরা তাকে সাপোর্ট দেব, কিভাবে তাকে আমরা এরকম বিপদ থেকে রক্ষা করব, এই ব্যাপারগুলোর ক্যাম্পেইন কিন্তু অনেক ভালোভাবে হওয়া উচিত ছিল, হয়নি। খেয়াল করুন, হওয়ার কারণও নেই। আপনার আমরা বারবার অ্যাপ নিয়ে কথা বলছি, আপনি একটু চিন্তা করুন তো, করোনা এসছে অনেক দিন, টিকা তৈরি হচ্ছে। আমরা গত অগাস্ট মাসে বেক্সিমকো গিয়ে সেরাম ইনস্টিটিউটের সাথে চুক্তি করে এসেছিল। আমরা টিকা আনবো তাও জানি, এবং আমরা টিকা দেওয়ার জন্য একটা অ্যাপ লাগবে তাও জানি। আর এই জানুয়ারির 25-26 তারিখে টিকা আসবে কতদিন থেকে আপনি শুনছেন? অনেক দিন থেকে। এখন টিকা যেভাবেই হোক, উপহারের টিকাটাও তো অ্যাটলিস্ট 20 লাখ টিকা তো চলে আসলো। এই যে টিকা চলে আসলো, এই অ্যাপ কিন্তু তৈরি হয়নি। আরো কি জটিলতা অপেক্ষা করছে? তৈরির ব্যাপারে বলা হচ্ছে যে অলরেডি ডেটাবেস আছে, ওটার উপরে একটা আলাদা প্ল্যাটফর্ম তৈরি করে ওটার জন্য। ওটা হয়নি, আমাদের কিন্তু মেজর কাজ কিন্তু হয়েই গিয়েছিল। আমি আপনাকে একটা তথ্য দিই, আমরা আরো বড় বিপদে পড়তে যাচ্ছি হয়তোবা। ভারতের মতো এই আইটির খুবই প্রগ্রেসড একটা দেশেও অ্যাপ ফেল করেছিল এই রেজিস্ট্রেশনের চাপে। সো আমাদের এই ধরনের, এবং বেশ কিছুদিন কিন্তু এই রেজিস্ট্রেশন বন্ধ ছিল ভারতে কয়েকদিন। আমাদের সেই চ্যালেঞ্জের কথাও বলছেন, এবং সেটা আমরা প্রস্তুত কিনা ওই মোকাবেলা করতে, সেটাও আছে। সেই আলোচনা যাবে। একটা বিরতির সময় আছে, বিরতি নিয়ে আসছি। দর্শক, সিএসআর মুক্তবাগ দেখছেন, ছোট্ট একটা বিরতির সময় আছে, সাথেই থাকুন, একটু পর আসছি আমরা। স্বাগত জানাচ্ছি, সিএসআর মুক্তবাগ দেখছেন। আমরা আলোচনায় ছিলাম ভ্যাকসিন নিয়ে। ডক্টর লিয়াকত আলী, আপনার কাছে আসি। পররাষ্ট্রমন্ত্রীর একটা বক্তব্য আছে, সেখানে তিনি আজ বলেছেন যে রাশিয়া, চীন সহ আরও কয়েকটি দেশ বাংলাদেশকে ভ্যাকসিন দিতে আগ্রহী হয়েছে। দ্বিতীয় বা তৃতীয় বিকল্পের কথা এর আগেও উঠেছিল, সেটা কি সেই পথে হাঁটা উচিত বলে মনে করেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমরা বিকল্প এখন থেকে ভাবতে হবে, কারণ আমরা জানি না যে আমাদের জনগোষ্ঠীর উপরে সত্যি অর্থে এই যে ভ্যাকসিন আমরা প্রয়োগ করতে যাচ্ছি, অবশ্যই আশা করব সফল হবে, কিন্তু তারপরে পার্শ্ব প্রতিক্রিয়া সফলতার হার কত হবে নির্দিষ্টভাবে বলা যাবে না। কারণ ভারতেও যে ট্রায়ালগুলো হয়েছে 1600 লোকের উপরে, তার মধ্যে পশ্চিমবঙ্গে কোনো সেন্টার ছিল না, অর্থাৎ বাঙালি জনগোষ্ঠীর উপর কিন্তু সেইভাবে ট্রায়াল হয় নাই। আর এই এমনই একটি যে ইমিউনিটি অত্যন্ত জিন নির্ভর, আমাদের নিজস্ব ইমিউনিটির জন্য যে জিন রয়েছে সেটা অনেক ভ্যারি করতে পারে। তো আমরা আসলে চাই অন্যান্য বিকল্প, এবং সেখানে চীন হোক, রাশিয়া হোক,
শুধুমাত্র একটি বিষয় থাকবে, যেন আমরা সেটিকে কোনোভাবেই যেন আমাদের দেশের যে পদ্ধতি রয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তরে বিশেষজ্ঞদের দ্বারা যেভাবে কমিটি রয়েছে, যেন তার সমস্ত পুঙ্খানুপুঙ্খ বিবেচনা করে সেটি বিদেশ থেকে হোক দেশ থেকে হোক যেন আমাদের জনগণের জন্য যথাযথভাবে নিরাপদ এবং সত্যিকার কার্যকর টিকাকে যেন আমরা অনুমোদন দেই। সেটি যেন এই যে রাজনৈতিক বা কোনো যেটাকে বলে ভ্যাকসিন ন্যাশনালিজম, ভ্যাকসিন উপনিবেশবাদ, নানান কিছু মানে শব্দ সৃষ্টি হয়েছে, সেগুলোর শিকার যেন আমরা না হই। ভ্যাকসিন রাজনীতির ঊর্ধ্বে থেকে জনগণের জন্য যেটা মঙ্গলজনক, যেটা সাশ্রয়ী, সেটি যেন আমরা করি, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। ডক্টর জাহিদুর রহমান, খুব বেশি সময় পাবো না, ছেড়ে দিচ্ছি, কি যোগ করবেন? এই ব্যাপারটার সাথে যোগ করি যে স্যার বলছেন এখন থেকে, ইনফ্যাক্ট আমাদের আরও আগে থেকেই হয়তো করা উচিত ছিল। সিনোফ্যাক আমাদের দেশে ট্রায়াল করতে চেয়েছিল, আমরা নানান রকম আমলাতান্ত্রিক জটিলতা, এটা 6 মাস আগের কথা, আমরা করতে দেইনি। পরে আমরা চাইলাম, তারা তাদের ফান্ড নেই বলে চলে গেছে। এটা হলো এক। 2 হচ্ছে, যেমন ধরুন অল্টারনেটিভ সোর্স থাকেই সব সময়। আমি একটা উদাহরণ দিই, সেরাম ইনস্টিটিউট থেকে মরক্কো চুক্তি করেছে, আপনি সার্চ করে দেখবেন মরক্কোতে সিনোভ্যাকের ভ্যাকসিনও দেওয়া হচ্ছে। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট এখন এই মুহূর্তে যেটা আছে সেটা হলো, আমি একটা ভয়ের কথা বলি, ভারতে একটা ভ্যাকসিন নিয়ে প্রচন্ড ডিবেট হচ্ছে, সেটা হচ্ছে কোভ্যাক্সিন। সেরাম ইনস্টিটিউট কিন্তু 2টা ভ্যাকসিন তৈরি করছে, একটা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনটা এবং ভারত বায়োটেকের কোভ্যাক্সিন, যেটা 3rd ফেজ ট্রায়ালের আগেই মানুষকে দেওয়া শুরু হয়ে গেছে। ভারতে যাদেরকে ভ্যাকসিনেট করা হচ্ছে, খুব ইন্টারেস্টিংলি তারা জানেন না তাকে কোন ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে। ফলে আমি এইটুকু যাতে না হয় যে কোনো এই ধরনের কথা, স্যার যেটা বলছেন অন্য ভ্যাকসিনগুলো তো বটেই, আমাদের পাশের দেশের কোভ্যাক্সিনও যাতে, কারণ ভারতের বিরোধী দলগুলো এবং সবাই স্বাস্থ্য যারা বিশেষজ্ঞ আছেন, ওদের মেডিকেল অ্যালায়েন্স এটার বিরুদ্ধে খুব সারপ্রাইজড হয়েছে যে এরকম একটা ভ্যাকসিন কীভাবে মানুষকে দেওয়া হতে পারে। সো আমাদের সরকারের পক্ষ থেকে অন্তত এরকম কোনো ভ্যাকসিন যাতে আমাদের দেশে ঢুকে না পড়ে, সেই জন্য জনগণকে একটু সচেতন থাকা উচিত হবে। যেহেতু ভ্যাকসিনের এক ধরনের ক্রাইসিস আছে, এ ধরনের ভ্যাকসিনে ঢুকে পড়ার সম্ভাবনা থাকতে পারে। অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আপনার কাছে আসি। ব্রিটিশ রাজ পরিবারের কোনো খবর গণমাধ্যমে আসার রেকর্ড নেই। এইবারই প্রথম বলা হয়েছে যে একরকম রীতি ভেঙে খোদ রাজ পরিবার থেকে জানানো হয়েছে যে রানী এলিজাবেথ এবং প্রিন্স চার্লস কোভিড টিকা নিয়েছেন। মানে অর্থাৎ উদ্দেশ্য একটাই, যে জনমনে ভ্যাকসিন নিয়ে যে দ্বিধা, সেই দ্বিধা যাতে দূর হয়। এরকম কোনো পদক্ষেপের কথা পরামর্শ কমিটি ভাবে কিনা, বা বাংলাদেশের মানুষ যারা ভ্যাকসিনের জন্য অপেক্ষা করে আছেন তাদের জন্য এই যে সামনে যে দ্বিধাদ্বন্দ্ব যদি থেকে থাকে, সেটা দূর করার জন্য কি ভেবেছে পরামর্শ কমিটি? আমি স্বল্প কথায় কয়েকটি জিনিসই বলে ফেলি। যে একটি হলো যে আসলে প্রচার খুবই দরকার, যে কথাটি আমাদের আর 2জন বিশেষজ্ঞ বলেছেন, আমি সম্পূর্ণ একমত, যে এখন থেকে অনেক অনেক বেশি সুপরিকল্পিত কমিউনিকেশন যারা স্পেশালিস্ট বা যোগাযোগ বিশেষজ্ঞদের মাধ্যমে তৈরি করা ভিডিও ক্লিপ প্রচারণাতে মানুষকে উদ্বুদ্ধকরণে যেন কাজ করে, সেটি একটি বিষয়। সেখানে যদি এরকম সিম্বলিক, যেটা আজকে রাজ পরিবারের কথা বলা হলো, কোনো সিম্বলিক জিনিস করা হয়, সেটা অ্যাডিশন ভ্যালু অ্যাড করবে। আমি একটা জিনিস তখন বলতে ভুলে গেছি, জাতীয় পরামর্শ কমিটি কিন্তু আমরা এখনো বলছি, শুধু যুক্তরাজ্য নয়, পৃথিবীর যে কোনো দেশ থেকে আগত যাত্রীকে 14 দিন ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন রাখতে হবে। আমরা 4 দিন রেখে নেগেটিভ হলে হোম কোয়ারেন্টাইন, এইটা আমরা মনে করছি না খুব একটা বিজ্ঞানসম্মত হবে। সো আমি একটু পরিষ্কার করলাম এই আজকে সুযোগ নিয়ে। আর আমার যেটা লাস্ট কথা হলো, যে আমাদের এখনো ভ্যাকসিন আসার আগে, ভ্যাকসিন আসা, ভ্যাকসিন পরে স্বাস্থ্যবিধিটা অবশ্যই যেন জনগণ অত্যন্ত কঠোরভাবে মানে। বিকজ আমি মনে করি স্বাস্থ্যবিধি অর্থাৎ নাক এবং মুখ ঢেকে যে মাস্ক পরা, হাত ধোয়া এবং শারীরিক দূরত্ব, এটা ভ্যাকসিনের চেয়ে বেশি কার্যকর বলে আমি মনে করি, যেটা আমার আহ্বান থাকবে জনগণের। যারা ভ্যাকসিন নিবে তাদেরও কি এই মাস্ক পরা বা শারীরিক দূরত্ব বজায় রাখাটা জরুরি? খুবই জরুরি। একটা কারণে বলি, আপনি দেখেন এই যে ভ্যাকসিন, সেটার যে আমরা বলছি যে কার্যকারিতা 70%, আর তার মানে আরো 30% হয়তো প্রোটেক্টেড হবে না। আপনি তো জানেন না যে হবেন কিনা। আবার আরেকটা কথা হলো, আমরা কেউ এখন পর্যন্ত জানি না কতদিন পর্যন্ত এটা প্রোটেকশন দিবে এখন, কিন্তু এটা কি 6 মাস, 9 মাস না 1 বছর, কেউ জানি না। যখন এতগুলো জানি না, তখন আমার মনে হয় স্বাস্থ্যবিধিটা অবশ্যই মেনে চলতে হবে। পাশাপাশি ভ্যাকসিন যেন প্রক্রিয়াটা বা ভ্যাকসিন আমরা গ্রহণ করি, সেই উদ্বুদ্ধকরণ যেন আমাদের প্রচারণার মাধ্যমে আসে, আমি সেটাই কামনা করছি। ধন্যবাদ। অধ্যাপক ডক্টর লিয়াকত আলী, আপনার কাছে আসি। যার করোনা হয়ে গেছে, হয়ে সুস্থ হয়ে গেছেন, তার জন্য ভ্যাকসিন কতটা জরুরি নেয়া? আসলে বিজ্ঞানসম্মত ভাবলে চিন্তা করলে অ্যান্টিবডি যদি থাকে, তাহলে ভ্যাকসিন আসলে দেওয়া আমি মনে করি না প্রয়োজন রয়েছে।
কারণ দেখা যাচ্ছে যে স্টাডি বলছে যে ন্যাচারাল যে ভ্যাকসিনেশন অর্থাৎ ইনফেকশন হয়ে সেটাও কিন্তু সমানভাবেই আসলে প্রতিরক্ষা দিচ্ছে ভ্যাকসিনের মতোই প্রায়, এটা এখন এসে গেছে। তবে একটা জিনিস আমি বলি যে ভ্যাকসিন কিন্তু আপনাকে ওই যে অসুখ থেকে প্রতিরোধ করছে আপনাকে, কিন্তু তাই বলে আপনার শরীরে কিন্তু ভাইরাস যে প্রবেশ করেছে আপনার নাসারন্ধ্রে কিংবা ন্যাজোফেরিংসে সেটা কিন্তু প্রতিরোধ করছে না, কাজে আপনি বাহক হবেন। আর মাস্কের কাজটা কিন্তু নিজেকে প্রতিরোধ করে না, আমি অন্যকে প্রতিরোধ করব। সুতরাং ভ্যাকসিন নিলেও আমি বাহক যেহেতু আছি, অন্যকে যদি আমি রক্ষা করতে চাই আমাকে মাস্ক পরতেই হবে। সুতরাং প্রত্যেকে আমরা পরের তরে, এটাই হচ্ছে মাস্কের সবচেয়ে বড় গুণ। হ্যাঁ, আমি যদি পড়ি, আপনি যদি পড়েন, আমরা পরস্পর ভ্যাকসিনের চাইতেও কিন্তু বড় কাজ করে দেবো পরস্পরের জন্য। ভ্যাকসিন আমাকে আত্মকেন্দ্রিকভাবে প্রতিরোধ করবে, কিন্তু আমি আপনাকে প্রতিরোধ করবো মাস্ক দিয়ে। আমরা যেন এই ফিলোসফিতে আসি যে প্রত্যেকে আমরা পরের তরে, কাজেই আমরা যেন স্বাস্থ্যবিধিটা অ্যাটলিস্ট মাস্ক, হাত ধোয়া এবং যথাসম্ভব সামাজিক দূরত্ব যথাসম্ভব আমাদের যতটুকু সম্ভব রক্ষা করি। ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ, একটু আপনার কাছে যাই আরেকবার, ওই অ্যাপের মাধ্যমে যে নিবন্ধনের কথা বলা হচ্ছে, এটা ছাড়া আর কোনো বিকল্পের কথা কি হয়েছে বা পরামর্শ কমিটির সাথে কি আলোচনা হয়েছে যদি একটু বলেন? আমরা যেটা বলেছি যে এরপরেও কিছু জনগোষ্ঠী আছে যারা হয়তো অ্যাপ ব্যবহার করতে পারবে না, দ্যাট ইজ রিয়ালিটি। জি, এটা একটা ডাক্তার জাহিদুর রহমান বলেছিলেন যে যদি ইন্ডিয়াতে যেই ঘটনা দেখা গেছে যে কোনো কারণে একসাথে অনেক নিবন্ধন করতে গেল, সেই ডিজিটাল প্ল্যাটফর্মটা হ্যাং করলো বা কোনো কারণে কাজ করলো না। রাইট, ওই যে তেলেঙ্গানা রাজ্যে তো বেশ কিছুদিন ব্রেকডাউন ছিল, সেই একটা অভিজ্ঞতা। এরপরেও একটা বলবো, কিছু জনগোষ্ঠী কিন্তু আসলে অ্যাপ ব্যবহার করতে পারবে না, তো তারা কি বাদ যাবে? নিশ্চয়ই না। তাহলে তাদের জন্য যে ব্যবস্থা রাখাটা, সেটা আমরা পরামর্শ দিয়েছি যে এটার অল্টারনেটিভ যেন ব্যবস্থা থাকে। কখনো যদি হ্যাং করে বা ব্রেকডাউন হয় অ্যাপ রেজিস্ট্রেশন, অর যারা করতে পারছে না তারা যেন অবশ্যই টিকা পাওয়ার, যদি তার আগ্রহ থাকে সেজন্য টিকা পায়, তার ব্যবস্থা রাখে। ডক্টর জাহিদুর রহমান, আমি জাস্ট খুব সংক্ষেপে একটা জিনিস যোগ করি। ধরুন আমরা কোমরবিডিটি যাদের আছে তাদেরকে আগে টিকা দিতে বলছি, এখন আমাদের একটা মেজর প্রবলেম আছে, আমি বলছি না এবার এটা সম্ভব। ধরুন আমার বাবার কোমরবিডিটি নাই, বয়স আছে, আমি মিথ্যা তথ্য দিলাম, তো ফলে একটা ন্যাশনাল ডেটাবেস তৈরি করার সময় মনে হয় আমাদের এসছে এখন, কিছু ডিজিজ বেসড, যাতে আমি ভেরিফাই করতে পারবো। কারণ করোনা তো বটে, ভবিষ্যতে আরো কোনো ভাইরাস আসতে পারে বা এমন নতুন কোনো মিউটেশন আসলো যেটা এই টিকাতে আবার কাজ করছে না, সেটা ভেবে আমাদের এখন থেকে খুব অ্যাক্টিভলি একটা ডেটাবেস তৈরি করা খুবই। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে আজকে আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, সিএসআর এর মুক্তবাক আজকের মতো এখানে শেষ করছি। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। কালকে একই সময়ে হাজির হব, দেখা হবে। ভালো থাকবেন সবাই।